রূপথালা চাঁদ আকাশে, বাতাসে বাতাসে ফুলের গন্ধ, শিমুর পলাশ এইসবের গল্প এখন ঘরে ঘরে বাঙালির হৃদয়ে হৃদয়ে। এরকম বসন্ত সন্ধ্যায় আজকের এই আয়োজন করেছেন আমাদের প্রধান উদ্যোক্তা গৌতম মণ্ডল। তাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। এরকম সুন্দর একটি অনুষ্ঠান এবছর সে সূত্রপাত ঘটালো। হয়তো আমার মনে হয় প্রতি বসন্তে এইখানে আবার আমাদের দেখা হবে। আজকে তার প্রথম শুভ সূচনা। এইখানে অংশগ্রহণ করছেন কলকাতা থেকে আমাদের যারা এসেছেন শিল্পীরা। আপনারা অনেকেই জানেন আমাদের বাংলা শিল্প সংস্কৃতির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনেক শিল্পী যে ইনস্টিটিউট থেকে তারা তাদের প্রাথমিক জীবনে চর্চার মধ্যে দিয়ে এসে আজ বিখ্যাত হয়েছেন। ব্রততী, প্রণতি ঠাকুর, এইরকম অনেক নাম। আবৃত্তি পরিষদ, এবং সেই আবৃত্তি পরিষদের প্রধান, তার প্রকৃত নাম সুবীর চ্যাটার্জি, আমাদের মধ্যে নেই, কিন্তু তারা প্রত্যেক 12ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে একাডেমি সভাগারে 12ই ডিসেম্বর তারা একটা বার্ষিক অনুষ্ঠান করে থাকেন। আর যারা আবৃত্তি পরিষদের প্রধান কর্ণধার এবং সদস্য, তাদের মধ্যে আমাদের এখানেই আমি দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত আছেন। ভাস্কর বাবু তো আমাদের সবার সামনেই রয়েছেন, বিশিষ্ট মানুষ। আজকে এইরকম আরো অনেকেই আছেন এখানে যারা আমাদের এখন গান শোনাবেন, কবিতা শোনাবেন। এইরকম অনুষ্ঠানের এই শুভ সূচনায় প্রথমেই আহ্বান করছি সূচনা সঙ্গীতের জন্য পর্ণা মুখার্জি। এখন রবীন্দ্রসঙ্গীত দিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। তবলায় তাকে সংবাদ করবেন প্রবীর ঘোষ, এবং সিনথেসাইজারে আছেন বোধিচিত্ত ব্যানার্জি। এবং সে গৌতমের বিশেষ বন্ধু, এটা সে দাবি করেছে জানাবার জন্য। ঘরোয়া আসলে এইগুলোই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। শুভ সন্ধ্যা, সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা। গৌতম দাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার দোষর যে জান কোথায়, কে জানে কে জানে, আমার দোষর যে জান কোথায়, এক তারা রাত দেয় ইশারা, এক তারা রাত দেয় ইশারা, আমার গানে কে জানে, আমার দোষর যে
ছোট মেয়েকে পরিবেশন করব। সে আমি ঠাট্টা করে ওকে বলি কেলুচরণ মহাপাত্রের মেয়ের ঘরের নাতনি, মানে রীনা জানা বিশিষ্ট নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের ছাত্রী, তার কাছে ও নাচ শিখছে। আসলে ও আমার পরিচিত হলেও কাছাকাছি থাকে এখানে। অনিশা মণ্ডল, ও প্রস্তুত ছিল না, আমি ওকে প্রায় জোর জবরদস্তি করে এনে এই আমাদের এই পরিসরের ভেতরে বলেছি ছোট্ট করে তুমি একটা আমাদেরকে এক টুকরো নাচের পরিবেশনা দেখাও। অনিশা মণ্ডল ওড়িশি নৃত্যের ভূমিকাকে দিলেন ঠিকই, আমি যদিও ওড়িশি নৃত্য পরিবেশন করছি না, আমি রবীন্দ্র নৃত্যই পরিবেশন করছি আপনাদের সামনে। আমরা এবার একটা আবৃত্তি দিয়ে তৃতীয় অনুষ্ঠানটি করছি। আমি ভাস্কর বাবুকে অনুরোধ করবো একটা নাম বলার জন্য, কাকে আমরা আগেই ডাকতে পারি। বকুল সেন। বকুল সেন। বকুল সেন একদিন 13 ডিসেম্বরের অনুষ্ঠান, বকুল সেন বলছেন যে গৌতম মণ্ডল আমার তো ফেসবুকে পরিচিত, ফোনে ফোনে দেখলাম কথাবার্তা বললো। বকুল সেন আপনি পাঠ করুন। সুনীতি মুখোপাধ্যায়ের কবিকে কবিতাটা দিয়ে।
হ্যাঁ, আমি প্রেমের কবিতায় আবৃত্তি করব। কবি একটা প্রেমের কবিতা লেখো, বাস্তবেরা বর্গা দাড়ি খামা, তীরের ফলা খরায় জলা মাঠে ভালোবাসার বৌল মিটে নামা। ওই যে কুড়ি বিষাদ ছায়া মুখে, ওই যে পাখি ভুলছে স্বরলিপি, ঘূর্ণি ঝড়ের দামাল দাবা দাবি। কবি তুমি দাও না ওদের রুখে, প্রেম তো এখন ওজন করা কিছু, অবশেষে জাদুঘরের মমি। সম্পর্কের অঙ্গনে আজ কাঁটা, ইন্দ্র ভাড়া কতই না পৌলমী। কবি তোমার প্রেমের কবিতারা আকাশ থেকেও মাটির গন্ধ আনুক, পৃথিবীটা মৃত্যুতে নীল নয়, বিষণ্ণ মুখ মানুষগুলো জানুক। নমস্কার। আমার গুরুজনের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম, এবং ছোট যারা রয়েছ তাদের ভালোবাসা, সমবয়সী সকলকে ভালোবাসা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কয়েকটি গান গেয়ে শোনাবো আমার পছন্দ। No.
সবার উপরে সিনেমার একটি গান গাইছি। Jangan
পরে সেই চাষটা খরচ করবে, বিনামণ্ডলে সেটা শেষ হলো না। আমাদের আরেকটা সুরে ফিরে আসি আমরা। এখন আমরা একটা কবিতা পাঠ শুনি। শ্যামলী সরকার, তাকে অনুরোধ করছি, আসুন আপনি কবিতা শোনান। নমস্কার। শুধু দুর্গাপুরবাসী বৃন্দকে এবং তার সঙ্গে আমরা যার জন্য আজকে এখানে এসেছি, শ্রী গৌতম মণ্ডল আমাদের আমন্ত্রণ করে এনেছেন, তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে মিলিত হয়ে খুবই আনন্দিত, কিন্তু তার মধ্যে মনটা একটু ভারাক্রান্ত, কারণ ঠিক দুদিন আগে 21শে ফেব্রুয়ারি ওই দিনটিতে 1952 সালে আমরা হারিয়েছি আমাদের ভাইদের। তারা বাংলা ভাষার জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের নাম আপনারা অনেকেই জানেন, আব্দুল, বরকত, সালাম, রাফিক। তো আসুন আমরা অন্তত এইটুকু শপথ নিই যে বাংলা ভাষার অমর্যাদা হতে দেব না। কারণ বাংলা ভাষার অমর্যাদা করা তো মানে আমাদের মায়েরই অমর্যাদা করা, তাই না? আমার বিছানায় মাঝরাত্রিরে ঢেউ উঠলে আমি বেহুলাকে ডাকি, ও বেহুলা, তোমাকে বলবার কিছু কথা আছে আমার, শোনো। লোহার বাসরঘর থেকে সাপে কাটা লক্ষ্মীন্দরকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে। তাই তো বিধান। তুমি তাকে কলার ভেলায় শোয়ালে ঠিকই, কিন্তু একলা ভেসে যেতে দিলে না, তুমিও ভাসলে তার সাথে। সেটা আশ্চর্যের নয়, তুমি যে তাকে ভীষণ ভালোবাসতে, আর তোমার ভালোবাসার দিক ছিল দুর্দান্ত। তুমি সব বিঘ্ন বিপদ তুচ্ছ করে সমুদ্র পাড়ি দিয়ে হাজির হলে দেবতাদের আড্ডায়। সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল করে লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে। ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে। লোকে বলল, এটাই তো বলে সতী, এই পুণ্যভূমিতে এর মতো প্রতিপত্তি। ও বেহুলা, এবার বলো তো আমায়, অন্ধকার ঘরে সাপটা যদি ফুল করে লক্ষ্মীন্দরের বদলে তোমাকে ছবল দিত, তাহলে কি হতো? বেহুলা মাথা নিচু করে চুপ, কিছু বলে না। তাহলে শোনো কি ঘটতো, আমি বলে দিই। লক্ষ্মীন্দর তোমাকে যত্ন করে বয়ে নিয়ে যেত, যত্ন করে কলার ভেলায় শোয়াতো, তারপর ভাসিয়ে দিত ভেলা। সে নিজে কিন্তু ডাঙাতেই থাকতো, আর ডাঙার উপর দিয়ে ভাঙা হৃৎপিণ্ড নিয়ে শোকাচ্ছন্ন ফিরে আসতো বাড়িতে। তোমার বিরহে সে দিন রাত তোষানলে পড়ত, দাঁতে দাঁত চেপে কোনো রকমে সংসারে টিকে থাকা আর কি। কিন্তু মাস দুই বাদে তোমার বিরহ এমন অসহ্য হয়ে উঠল লক্ষ্মীন্দরের কাছে যে আরেকটি মেয়েকে তার বিয়ে করতেই হলো। সে অবশ্য তোমার মতো অপূর্বা সুন্দরী নয়, তবে তাতে কি এমন অসুবিধে? নমস্কার। শ্যামলী সরকার বলল কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। তা এখানে অরুণ মিত্রের কবিতা পড়লো, হয়তো রবীন্দ্রনাথের নাম আমাদের ঘরে ঘরে ক্যালেন্ডার হয়ে থাকে বলে হয়তো অনেকেই জানেন, কিন্তু এরকম একজন বিরাট কবি তার কবিতা পড়লো, আমি নিজে অন্তত খুব আশ্বাস করছিলাম। তার বেহুলা আখ্যান, যে কবি লেখেন, এই বয়সে আমি গাছকে বলেছি তোমার ভাঙা ডালে আমি সূর্য বসাই, আহ আহ আমি গাছকে বলেছি। যাই হোক, আবৃত্তি পরিষদের সদস্যদের আমরা দুজনকে পেলাম এখন পর্যন্ত, আবার পরবর্তী সময় আসবেন তারা। এখন গান শোনাবার জন্য আমি অনুরোধ করছি মন্দিরা পাল, তিনি সঙ্গীত পরিবেশন করবেন।
Thank you.
আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছেন শ্রী গৌতম মণ্ডলকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বসন্তের ফুরফুরে হাওয়া গায়ে মেখে ধীরে ধীরে রাত বাড়ছে। হিমেল হাওয়ার প্রতিধ্বনি কাপড় লাগায় গাছের পাতায়, চিহ্ন যে তার ঝলসে ওঠে শিশির ভেজা ঘাসের ডগায়। কনকনে রাত লেপের তলা, মিষ্টি মধুর উন্মাদনা। এরই মধ্যে জমে উঠুক বনভোজন আর মিলন মেলা। তো আমার এই মিলন মেলা এবং এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বনভোজনকেই মনে করিয়ে দিচ্ছে। আমি চলে আসছি আমার লেখা একটি কবিতায়, তারপরে শোনাবো অন্য কবিদের লেখা কবিতা। কবিতার নাম অমর প্রেম। কবিতা নেশায় মেতেছি রে আজ, কবিতার রূপে মজেছি। কবিতা সাগরে ডুব দিয়ে আমি অনেক মুক্ত পেয়েছি। পেয়েছি শৈশব, পেয়েছি কৈশোর, যৌবন ফিরে পেয়েছি। হারানো অতীত মিষ্টি সুবাস মন প্রাণ ভরে নিয়েছি। কবিতা আমার আত্মীয় জানি, রক্তে বয় যে ধারা। যখনই সেটাকে রাত বিরেতে আমি হই মাতোয়ারা। এক একটি করে শব্দ মানি, গেতে চলি রাত ভোর। কবিতায় প্রেম, কবিতা বিরহ, চাই কবিতারই বাহুডোর। আবৃত্তি পরিষদের আর দুজন শিল্পী আমাদের আছেন, বাচিক শিল্পী সুচরিতা বসু। তাকে আমি আগে ডেকে নিচ্ছি, তিনি এখন আমাদের কবিতা শোনাবেন। আর তারপরে কবিতা শোনাবেন আবৃত্তি পরিষদের প্রয়োগ প্রধান এবং কলকাতার সাংস্কৃতিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট বাচিক শিল্পী ভাস্কর জ্যোতি সেনগুপ্ত। প্রথমে এখন কবিতা শোনাবেন আবৃত্তি পরিষদের বিশিষ্ট সদস্য সুচরিতা বসু। আসুন সুচরিতা জি। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। গৌতম মণ্ডলকে অজস্র ধন্যবাদ, এমন একটা সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দিয়েছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভুল স্বর্গ। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ফেলে তার উপর সে ছোট ছোট ঝিনুক সাজে। দূর থেকে দেখে মনে হতো যেন একটা মিলমেলো ছবি, তার মধ্যে পাখির ছাপ কিংবা এঁটো খেটো মাঠ, তাতে গরু চড়ে বেড়াচ্ছে। তার গা দিয়ে ওটা বুঝি ঝর্ণা হয় কিংবা পায়ে চড়া পথ। বাড়ির লোকের কাছে এর লাঞ্ছনার সীমা ছিল না। মাঝে মাঝে কম পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামো তাকে ছাড়তো না। এমন অনেক ছেলে আছে না যারা সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামখা পাশ করে ফেলে। এর সেই দশা হলো। সমস্ত জীবনটা গেল অকাজে, অথচ মৃত্যুর পর খবর পেল তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো মার্কা ভুল করে তাকে যে লোকের স্বর্গে রেখে এলো। এ স্বর্গে সবই আছে, নেই কেবল অবদান। ওইদিকে দেখতে দেখতে কেন স্বর্গে কাজের মধ্যে বড় বড় ফাঁক করতে লাগলো। স্বর্গীয় প্রবীণেরা চিন্তিত হল, বললেন এখানকার ইতিহাসে এরকম আর ঘটেনি। তারা সভা ডাকলেন, বললেন দূর দেশে ভুল স্বীকার করলো। বললো আমরা ভুল লোককে ভুল স্বর্গে এনেছি। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার পাগড়ি আর মেরিবন্ধের পাহাড় দেখে প্রত্যেকেই বুঝতো ভীষণ ভুল হয়ে গেছে। সভাপতি তাকে বললেন তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি তুলি কোমরে পেতে বললে চলুন তবে। মেয়েটি এসে বলল আমিও যাব। প্রবীণ সভাপতি তেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। এই প্রথম সে দেখলে
যা লিখলে তার কোনো মানে নেই। সুচরিতাদির কবিতা আমাকে খুব বিশেষভাবে মুগ্ধ করেছে। এত সুন্দর তিনি কবিতা শোনালেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভুল স্বর্গ কবিতাটা তিনি নতুন করে আমার মনের মধ্যে যেন জাগিয়ে দিয়ে গেলেন। আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনারা যারা কবিতাকে একটু ভালোবাসেন আপনাদেরও মন ভরেছে। আর এই যে এত রাত হয়ে গেছে, অথচ আমাদের এত শিল্পী আছেন না, অপূর্ব অপূর্ব শিল্পী আছেন আমাদের হাতে। আপনারা একটু পরে টের পাবেন সত্যি অপূর্ব শিল্পীরা রয়েছেন আমাদের হাতে। এখন আমি অনুরোধ করছি যাকে ভাস্কর জ্যোতি সেনগুপ্ত, তিনি এই যে একটা ঐতিহ্যপূর্ণ সংস্থা আবৃত্তি পরিষদ, তিনি তার প্রয়োগ প্রধান এবং তার নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে এই আবৃত্তি পরিষদ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর তিনি একজন বিশিষ্ট বাচিক শিল্পী। এটা খুব অবাক লাগছে যে আজকে এই বসন্তকালীন সন্ধ্যায় এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে এইখানে ভাস্কর জ্যোতি সেনগুপ্ত উপস্থিত আছেন। আসুন। এই অনুষ্ঠান শুনছিলাম, সত্যি এই অনুষ্ঠানটি খুব সুন্দর চলেছে এতক্ষণ পর্যন্ত। গান, আবৃত্তি, নাচ সব কিছু নিয়ে খুব ভালো লাগছিল। আমি প্রথমেই ধন্যবাদ জানাই অবশ্যই গৌতম মণ্ডলকে আমাদের আমন্ত্রিত করে এখানে নিয়ে আসার জন্য। আমাদের আরো কয়েকজন শিল্পী আজকে আসার কথা ছিল, কিন্তু তারা একটু আটকে গেছেন, আসতে পারেননি। আর আরেকজনকে আমি ধন্যবাদ দেব শঙ্কর বাবুকে, শঙ্কর রায়, সবাইকে ধন্যবাদ। আর শঙ্কর বাবু একটি কথার সূত্র ধরে বলি, এই আবৃত্তি পরিষদের জন্ম 1976 সালে। এই আবৃত্তি পরিষদ থেকে বেরিয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, বিজয়লক্ষ্মী বর্মন, প্রণতি ঠাকুর, অমিতাভ বাগচির, আপনারা অনেকে নাম শুনেছেন, অমিতাভ বাগচি, দেবেশ রায়চৌধুরী, এখন বহুরূপী নাট্য সংস্থার পরিচালক, এরকম আরো অনেক অনেক গুণ শিল্পী। এবং একসময় গৌরী ঘোষ, পার্থ ঘোষ, প্রদীপ ঘোষ, এরা সবসময় আবৃত্তি পরিষদের সাথে যুক্ত ছিলেন উপদেষ্টা হিসেবে। যাই হোক, প্রথমে আমি একটু শ্রদ্ধা জানাই। কয়েকদিন আগে পুলওয়ামাতে যে 49 জন জওয়ান প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমি হয়তো আবৃত্তি করবো বলে ভেবেছিলাম। আজকে এমনি কোনো আবৃত্তি করছি না, কিন্তু আমাদের আবৃত্তি পরিষদের আরেকটি যে শাখা, শ্রুতি নাটকের শাখা আছে, সেই শ্রুতি নাটকও যারা করবে, যাদের নিয়ে আমাদের শ্রুতি নাটক তৈরি আছে, তারাও আসতে পারেনি। তো আমি একটি একক শ্রুতি অভিনয় আপনাদের শোনাবো। নাটকটির নাম তামাকু সেবনের অপকারিতা। লেখক আন্তন চেকআপ, রূপান্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তামাকু সেবনের উপকারিতা। তথাকথিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আজকের এই সভায় আমাকে তামাকু সেবনের অপকারিতা বিষয়ে কিছু বলতে বলা হয়েছে। উত্তরতারা যখন গিয়েছিলেন তখন আমি বাড়িতে ছিলাম না। তারা আমার স্ত্রীকে বলেছিলেন, আমার স্ত্রী আমাকে রাজি হয়েছিলেন, কাজেই বলতে আমি বাধ্য। তথাকথিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আপনারা জানেন আমি প্রফেসর নই,
আমার লাখ সহিত আমার কোনো ডিগ্রি নেই, কিন্তু গত 30 বছর ধরে এক নাগারে সর্বদাই নানা অনুষ্ঠানে বৈজ্ঞানিক বিষয়ের উপর বক্তৃতা দিয়ে আসছে। মানে ঠিক বৈজ্ঞানিক বিষয় নয়, যাকে বলা যায় প্রায় বৈজ্ঞানিক বিষয়। যেমন ধরুন, গত সপ্তাহে ছাড় পোকার অপকারিতা বিষয়ে আমি একটা লম্বা রচনা পেতেছিলাম। আমার কন্যাগুলি তো সেটি দিয়ে লাভালাভি, কিন্তু ছাড় পোকার মধ্যে তো প্রবন্ধ লাগে না, ফুটন্ত জল লাগে। নইলে ধরুন আমার বাড়িতে ঠিক ঠিক করছে ছাড় পোকা, আগে হারমোনিয়ামটা ঠিক পর্যন্ত। যে কথা হচ্ছিল, আমার দিকে তাকিয়ে দেখুন, এই কাঁচা পাকা চুল, অপুষ্টিতে জীর্ণ এই প্রৌঢ় শরীর, সবই তামাক সেবনের ফল। প্রথমে তামাকের বিষক্রিয়া সম্বন্ধে আমার প্রথম পরীক্ষার কথা বলবো। একটি নস্যির কৌটো খুলুন, এবার একটি মাছি ধরুন, এবার মাছিটি কৌটোয় ঢোকান, এবার কৌটোটি বন্ধ করুন। কয়েকদিন পরে কৌটোটি খুলুন, লক্ষ্য করুন মাছিটি মরে গেছে। তামাকের বিষক্রিয়ায় মাছিটি হার্ট ফেল করে মরে গেল। এই হলো সংসারের নিয়ম। যাই হোক, দেখুন, মানে আমি না কথা বলতে শুরু করলে আমার গা ভীষণ ঘামে, আমার মুখ চোখ কিরকম ফ্যাকাশ হয়ে যায়, আমার হার্টের দুর্বল আছে। এই দুর্বল যেমন শুরু হয় যেবার আমি নস্যির কৌটোয় কি বলে সংসারে প্রবেশ করি। যাই হোক, আমাদের হাতে এত সময় কম এবং বলবার কথা এতই বেশি যে অবান্তর বিষয়ে না বলাই ভালো। বিশেষত এই কথা বলা তো নিতান্তই বাহুল হবে যে আমার স্ত্রী একটি মেয়েদের হস্টেল চালান এবং প্রতি শনি ও রবিবার গানের স্কুল বসে। মানে ঠিক গানের স্কুল নয়, যাকে বলা যায় প্রায় গানের স্কুল। এর যে কথা হচ্ছিল, আমি আমার স্ত্রী হস্টেলের জন্য কয়লা কিনি, কাপড় কাচি, বিছানা ঝাড়ি, বাজার করি, আটা মাখি, মেথরকে জল দিই, চাকর বাবুদের দেখাশোনা করি, রাত্রিরে রুটির টুকরো দিয়ে ইঁদুরের কটপাতি, বিকেলে স্ত্রীর কুকুরগুলোকে নিয়ে বেড়াতে বেরোই, আর সপ্তাহে এক একদিন করে এক এক রুমের খাট সোজা করে গরম জল ঢেলে ঢেলে ছাড় পোকা বানাই। আরে ঘটনা, কাল রাতে অর্ডার হলো যে 7 জন মেয়ে রুটি খাবে, সেই হিসাবে আটা মাখলো। তো 3 জন মেয়ে পরে বললো রুটি খাবে না, ভাত খাবে। ফলে সকালে গোটা 15 বাসি রুটি রয়ে গেল। তা আমার স্ত্রী প্রথমে বললেন এতে ঘি দিয়ে গরম করে দাও, ও দিয়ে মেয়েদের টিফিন হবে। শুনেই মেয়েরা বললো বাসি রুটি খাবো না, বাসি রুটি খাবো না। আমার স্ত্রী প্রেস্টিজে লাগলো, তার উপরে গায়ে ঝাল ঝাড়ে আমাকে বললেন এতটা লেগেছে ওকে, তুমি ঢেঁড়স নাও, আজ দুপুরে তুমি এই খাবে। সেই রুটি খেয়ে কি বলো অম্বল অবস্থায় আমি এই বক্তৃতা দিতে এসেছি। আমার স্ত্রী রেগে গেলে আমাকে বলেন ঢেঁড়স নয়তো ভর্তুকি নয়তো পেন্টুলুন। আসলে আমার বিরাট খেয়ে বলা একটা পুরোনো পেন্টুলুন আছে, যেদিন দুটো ধুতেই একসঙ্গে কেচে দিই সেদিন ওই পেন্টুলুনটা পরেই ভাত ঠাক খাই, ঘুমোই। তো আমার চাকর বাকরেরা লুকিয়ে লুকিয়ে আঙুল লাগায় আর ফুসফুস করে বলে পেন্টুলুন বাবু, পেন্টুলুন বাবু। যে কথা হচ্ছে তামাকু সেবনে, কিন্তু লোকে বারণ করলে শোনে না। লোকে খায়, খেয়ে ঠকে, তারপরে পস্তায়, অনুতাপ করে, ছাড়তে চায়। কিন্তু তখন আর ছাড়ার কোনো উপায় থাকে না, জানেন। মানে কিরকম সংস্কারের মতো লোকেদের ধারণা যুবক বয়স নিজে রোজগার করছে, এবার তামাকটা ধরা যায়। মানে জন্ম আর মৃত্যুর মাঝামাঝি কোনো একটা জরুরি কাজের মতোই যেন অপরিহার্য একটা ব্যাপার। যে কথা হচ্ছিল, প্রতি শনি ও রবিবার মেয়েদের গানের স্কুল বসে, সেখানে আমি আবার তবলা বাজাই। পাজামা আর পাঞ্জাবি পরে যখন ঢোল আর পিঠ নাচিয়ে তবলা বাজাই, তখন তার স্বার্থ ধরে যে আমি আর কিছুক্ষণ পরে বাড়ি গিয়ে আটা মাখবো। যে কথা হচ্ছে, আমাদের বাড়ি মেয়েদের হস্টেল এবং নাচ ও গানের স্কুলের ঠিকানা হলো 7 নম্বর কুত্তাগুড়িয়ে। বাংলা 7-এর মতোই পেঁচওয়ালা, যেন কুত্তার লেজ। সেই জন্যই আমি এরকম ঘোরতর পেঁচে পড়েছি কিনা কে জানে। আমার মেয়েরা সব জন্মেছে 7 তারিখ, আমার মেয়েরা সব 7 জন। এবং না 7 জন কি করবে, দাঁড়ান, আমার তো ঘুরে বলি, আমার 7 মেয়ে। বড়টির বয়স 27, ছোটটির বয়স 17। বড়টির নাম ভদ্রকালী, ছোটটির নাম আদ্যাকালী। তথা ভদ্র মহোদয় ও মহিলাগণ, একটা মনের কথা বলি। আসলে আমি বক্তৃতা করতে চাই না, জানেন।
আসলে আমি অনেক কিছু মনের কথা আপনাদের বলতে চাই, বোধহয় তাও বলতে চাই না, বোধহয় কাঁদতে চাই। আগে হ্যাঁ, আপনারা যারা আমার এই বক্তৃতাটা শুনছেন তারা তো প্রায় সবাই কত খুশি, কত সুখী। সারাদিন কাজ করে বাড়ি ফিরলে স্ত্রীর কাছে একটু আদর পান, একটু যত্ন, একটু ভালোবাসা, কিংবা একটা শরবত, কিংবা কেমন আছো গো, সারাদিন কেমন কাটলো, এইসব জিজ্ঞাসা। ছেলে মেয়েদের দিকে তাকালে আপনাদের মন ভরে, সবকিছুর পরেও মনে হয় যে ভবিষ্যতের একটা মানে আছে। কিন্তু বিশ্বাস করুন, আমি এই বিরাট সংসারে একজন বিদেশীর মতো আজ 33 বছর সংসার করছি। সুখ একদিন আমারও ছিল, মানে ঠিক সুখ নয়, সুখের মতো প্রায় সুখ। পুরনো কটা বছর একটা মুহূর্তের মতো কোথায় উড়ে চলে গেল, অচেনা এক পাখির মতো কোন সিন্ধু পারে আমি জানি না। আপনাদের বলেছি কি আমার স্ত্রী এই সভায় উপস্থিত আছে? আগে হ্যাঁ, আমি যেখানেই বক্তৃতা করি তিনি সেখানেই উপস্থিত থাকেন। উদ্যোক্তারা জানেন তিনি আমার সমস্ত বক্তৃতার প্রেরণা এবং উৎস। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে এই মঞ্চের বাঁদিকে বেগুনি রঙের শাড়িতে ঢাকা দুটি হাঁটু দেখা যাচ্ছিল, সে দুটি তার। ওই যে বললাম, আমি যেখানেই বক্তৃতা করি তিনি সেখানেই উপস্থিত থাকেন। শরীরটি থাকে আড়ালে, হাঁটু দুটি থাকে বেরিয়ে। আমি বক্তৃতা শুরু করার আগে একবার আর চোখে দেখে নিয়েছি যে সেই ভয়াবহ হাঁটু দুটি অদৃশ্য হয়েছে, অর্থাৎ তিনি বোধহয় কোনো কারণে কিছুক্ষণের জন্য এখান থেকে সরে গেছেন। এই কিছুক্ষণ আমি স্বাধীন। প্রথমে শ্রী গৌতম মণ্ডল, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। পাশাপাশি কলকাতা থেকে আগত আবৃত্তি পরিষদ সকল শিল্পী সদস্য, দুর্গাপুরে আপনাদের স্বাগত। অনেকের অনেক কবিতা শুনলাম, শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম। বিশেষ করে শেষের দিকে আপনার যে তামাকুশনের অপকারিতা, সেই কবে ছোটবেলায় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লগ্নপুরীতে শুনেছিলাম, তারপরে আর শোনার সৌভাগ্য হয়নি। সেটা আমাদেরই দুর্ভাগ্য। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা তো এই ধরনের জিনিসগুলো শুনতে পায় না, বা শুনতে আমরা দিই না, বেসিক্যালি আমরা দিই না। তাই আপনাকে ধন্যবাদ। আপনি আমার চেয়ে বয়সে বড়, প্রণাম। এখানে যে সকল দিদিরা অনুষ্ঠান করলেন তাদেরও আমি প্রণাম জানাচ্ছি। দুর্গাপুরে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানের জন্য দুর্গাপুর আপনাদের অনেকদিন মনে রাখবে। আর আজকের এই অনুষ্ঠানটা যেহেতু বাংলার অনুষ্ঠান, অতি সম্প্রতি আমরা 21শে ফেব্রুয়ারি পেরিয়ে এসেছি, অর্থাৎ ভাষা দিবস। আজকের অনুষ্ঠানটি কবিতা এবং ভাষা দিবসকে সামনে রেখে আমরা সাবতা এবং আমার মেয়ে অস্মিতার নাম করবো। প্রথমে অস্মিতা একটু করুন। Thank you.
লিখে সুমন চট্টোপাধ্যায় লেখা একটি গান পরিবেশন করছি। Yeah.
যে গান পরিবেশন করে গেল সে গান দিয়ে আর একটু মন্তব্য করা যায়। এখন শঙ্কর মণ্ডল আমাদের গান শোনাবে, আর এবং একটি গানের পর আবার তার স্ত্রী আগে যার গান শুনেছি ওরা ডুয়েট শোনাবে। অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের সামনে মাস্টার শিল্পী হেমন্ত মুখার্জির গান শোনাবো। চলে গেল বুঝ মনের পথ ধরে, তুমি চলে গেলে, কিছু বললে না, কিছু শুনলে না, চলে গেল বুঝ মনের পথ ধরে, তুমি চলে গেলে। শোনো
করে দেখো তারি কিশানি কাহিনী শোনাই শোনো কোনো গায়ের মধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধুমাসির কুসুম ঝিরি গাথা মালা শিশির ভিড়া কাহিনী শোনাই শোনো রামকানি গুণমানাই ভরে শান্ত যদি হাত ছাড়িতে রাত গাছে আদর করে শোভা করে নীল শালকি দোলনি প্রাণ মানুষে ভেসে নীল শালকি দোলনি প্রাণ মানুষে ভেসে ঘুম করে সে ঘুম এসে কখন জাদু করে তোমরা যে ফুল তুমি ফোটা ফুলের পাশে আকাশে বাতাসে সেটাই ছিল পাকা ধারে বাসে বাসে সবাই নিমন্ত্রণ সেখানে 12 মাসে 13 পাবন আষাঢ় শ্রাবণ কি বৈশাখে গায়ের মধুর শাখে ডাকে লক্ষ্মী এসে ভরে দিব কোন সময় ঘরে ঘরে হায়রে কখন এলো সময় অনাহারের বেশি দেশে কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের মধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধুমাসির কুসুম ছেড়ে গাথা শিশির ভিড়া কাহিনী শোনাই শোনো ওটা দুটো আজ আর সময় হবে না রাস্তাটা করবেন আপনি তো আবৃত্তি পরিষদের একজন Oh
করিলাম পরিবর্তন আখিলা বাধার কবি Glory
ভাস্কর জ্যোতি সেনগুপ্ত তিনি দুটো কথা বলবেন, অন্তত রেকর্ডেড থাকবে। শেষ গানটির সূত্র ধরে বলি যে বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি ভাষা। ইউনেস্কো রাষ্ট্রসংঘের যে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি শাখা তারা 2010 সালের 22শে এপ্রিল ঘোষণা করেছে যে বেঙ্গলি ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দি ওয়ার্ল্ড। সুতরাং আপনাদের কাছে অনুরোধ যে বাংলা ভাষার অবমাননা কাউকে করতে দেবেন না। বেঙ্গলিটা ঠিক আসে না এই কথাটা কাউকে বলতে দেবেন না, তারা যেন সাহস না পায় এই কথাটা বলার। আর যে কথাটা বলার জন্য আমি আরো এসেছি যে আজকে যে অনুষ্ঠান শুনলাম, বিশেষ করে এখানে যারা গান গাইল তারা কলকাতার থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আমি এইটুকু বলতে চাই যে 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 কলকাতার আপনারা যখন যদি কলকাতায় গিয়ে গান গান, কলকাতার মানুষও মুগ্ধ হবেন। শুধু কলকাতায় কেন, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। সুতরাং আমার খুব ভালো লাগলো যে দুর্গাপুরে এইরকম সাংস্কৃতিক চর্চা, এত সুন্দর সাংস্কৃতিক চর্চা মফস্বলে একেবারে কলকাতার সাথে তারা সমান তালে চলছে। সুতরাং সেটাই হচ্ছে আপনাদের আমার ধন্যবাদ। এবং আপনারা বলছিলেন যে এখানে একটি সংস্থা তৈরি হবে, শঙ্করবাবু যে নামটা দিয়েছেন ওই নামটিও খুব সুন্দর নাম, মন্দ্র সপ্ত। আচ্ছা, মন্দ্র সপ্ত এর একটা আলাদা মানে আছে আমাদের আবৃত্তি এবং গানের যে সেই মডুলেশন স্কেলের ব্যাপার নিয়ে। হ্যাঁ, আর আমি অবশ্যই আপনাদের গানের সাথে এই যে দুজন যে সহযোগী পিয়ানো অ্যাকর্ডিয়নে যিনি ছিলেন এবং তবলায় অপূর্ব, তারা অপূর্ব সঙ্গত করেছেন। সব কিছু নিয়ে আমার আজকের এই অনুষ্ঠান আমার এবং আমার আবৃত্তি পরিষদের সকল সদস্যের খুব ভালো লেগেছে। আমার পরিষদের তো একজন পিছন থেকে চেঁচিয়ে বলছিলেন যে সারা রাত ধরে এখানে গান, তার গান এত ভালো লেগেছে উনি পিছন থেকে চেঁচিয়ে বলছিলেন যে এখানে সারা রাত ধরে গান। তো এটা তো খুব একটা মিতা বলেছে। তো সুতরাং সত্যি আমি এইটুকু লাস্ট বলে যাচ্ছি যে খুব মানে মুগ্ধ মনে আমি আজকে এই অনুষ্ঠানটা আমাদের যদি আমি আরেকটা কথা বলি, গৌতম নিজেও বাকি শিল্পী, সুতরাং গৌতমের এখানে কিছু করা উচিত। গৌতম আমাদের আবৃত্তি পরিষদের সদস্য, নিয়মিত সদস্য, তাহলে গৌতমেরও আজকে সবশেষে কিছু একটু শোনানো উচিত। সময় তো একটু টানাটানি হয়ে যেতে হবে।
পাকা হাত, মামার চেয়ে পাকা হাত।